ভয়েস অফ কাজীতে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনছেন নসিম হিজাজির লেখা ঐতিহাসিক উপন্যাস ইউসুফ বিন তাশফিন। কণ্ঠে আছে আমি কাজী আসফর। শুরু হচ্ছে ইউসুফ বিন তাশফিন। পড়ছি প্রথম অধ্যায়, বাপ কা বেটা। এক বাচ্চা ছেলে দশাশয় এক লোকের হাত ধরে ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। আগে আগে যাচ্ছে দুই কিশোর। লোকটি ডেকে বলল, সাদ, আহমদ, দাঁড়াও। সাদ ও আহমদ বাগানের ভাঙা দেয়ালটার কাছে পৌঁছে ডাক শুনে দাঁড়িয়ে পড়ল। লোকটার বয়স 40-এর কাছাকাছি। সে তার বিশাল দেহটা নিয়ে ওদের কাছে এসে বলল, হাসান খুব ক্লান্ত হয়ে পড়েছে। আলমাস চাচা, আমরা আজ মদিনাতুজ জোহরা দেখে যাব। কি হাসান, তুমি কি খুব কাহিল হয়ে পড়েছ? বলল বড় ছেলেটি। হাসান কোনো জবাব না দিয়ে মুখ কালো করে এক পাথরের উপর বসে পড়ল। তীর ধনু নামিয়ে রাখলো মাটিতে। লোকটিও হাসানের পাশে এক গাছের গুঁড়িতে হেলান বসলো। সামনে পা ছড়িয়ে দিয়ে বলল, সবাই একটু জিরিয়ে নাও। জোহরের নামাজ পড়ে আমরা সোজা বাড়ির দিকে যাব। সাদ মুচকি হেসে জিজ্ঞেস করলো, তুমিও কি ক্লান্ত হয়ে পড়লে চাচা? আরে ধুর, আমি কি করছি খোকা যে 2-10 মাইল হেঁটেই হাঁপিয়ে উঠব। আহমদ হাসতে হাসতে বলল, ভাইজান, 2 মাইল হাঁটলেই আলমাস চাচা হাঁপিয়ে ওঠেন, ভাব করেন যেন 10 মাইল হেঁটে ফেলেছেন। হাসান বিরক্ত হয়ে বলল, আলমাস চাচা ঠিকই বলেছেন, আমরা তো 10 মাইলেরও বেশি হেঁটে ফেলেছি। আমি তো আগে বলেছিলাম তুমি আমাদের সাথে হেঁটে কুলাতে পারবে না। তোমার জন্য আজ আমরা কোনো শিকার করতে পারলাম না, বলল আহমদ। বাহ, তুমি নিজে পাহাড়ে চড়তে পারোনি আর বলছো কিনা আমার কারণে তোমাদের শিকার হলো না। সাদ হাসানের দিকে তাকিয়ে বলল, হাসান, তুমি কি এখন সোজা বাড়ি যাবে, না আমাদের সাথে জোহরায় বেড়াতে যেতে পারবে? হাসান মুখ করুণ করে বলল, ওখানে না হয় আরেকদিন যাব, আজ বাড়ি চলো না ভাইজান। আহমদ বলল, হাসান, মাত্র মাইলখানেক পথ বেশি হাঁটলেই জোহরা হয়ে যেতে পারতাম। এ বাগানের ওপারেই নদী, আর নদীটা পেরোলেই মদিনাতুজ জোহরা। অগত্যা নিতান্ত অনিচ্ছা নিয়ে উঠে দাঁড়ালো হাসান। তীর ধনুক নিতে নিতে বলল, ঠিক আছে, চলো তাহলে। আলমাসের খুব ঘুম পাচ্ছিল। হাসানকে উঠে দাঁড়াতে দেখে বলল, তোমরা বরং ঘুরে আসো, আমি এই ফাঁকে এখানে একটু ঘুমিয়ে নিই। ওখানে আমি বহুবার গেছি, আমার সেখানে দেখার কিছুই নেই, তবে তোমরা সন্ধ্যার আগে ফিরে এসো। আলমাস চাচা যাবে না শুনে হাসান আবার পাথরটার উপর বসে পড়ল। হাসানের বয়স 7। ভাইদের সাথে সে শিকার করতে এসেছিল। আহমদ তার 3 বছরের এবং সাদ 5 বছরের বড়। আলমাস তাদের পুরানো নৌকর। আলমাসকে তারা ডাকে আলমাস চাচা বলে। আলমাস নামের সাথে চাচা শব্দটা এমনভাবে জড়িয়ে গেছে, ছোট বড় সবাই তাকে আলমাস চাচা বলে ডাকে। 3 ভাই গল্পগুজবে মেতে উঠল। ওদিকে আলমাস ঘুমের ঘোরে নাক ডাকতে শুরু করেছে। সাদ বলল, চলো আগে এ বাগানটাই ঘুরে দেখি। হাসান পাথর থেকে নেমে ঘাসের উপর শুয়ে পড়ে বলল, তোমরা যাও, আমি যাব না। ঠিক আছে, তুমিও তাহলে চাচার সাথেই থাকো, আমরা যাব আর আসবো। সাদ ও আহমদ বাগানে ঢুকলো। ভাঙা দেয়াল পেরিয়ে এগিয়ে গেল ভিতরের দিকে। বেশ কিছু দূর যাওয়ার পর দেখলো আরও একটা দেয়াল দেখা যাচ্ছে। দেয়ালের ভেতরে পুরনো ঘরবাড়ি। দেয়ালের কাছে এসে ওরা ভেতরে শিশুদের শোরগোল ও হাসির আওয়াজ শুনতে পেল। 2 ভাই হঠাৎ থেমে গিয়ে একে অন্যের মুখের দিকে চাইল। সাদ বলল, মনে হয় এরা জোহরার শিশু, চলো দেখি ওরা কি করছে। ওরা বড় বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ভেতরে উঁকি দিল। ভেতরের দৃশ্য দেখে ওরা তো অবাক। বাড়ির সামনে এক নয়নাভিরাম বাগিচা। আপেল গাছে আপেল ঝুলছে, ডালিম গাছে পাকা ডালিম। বাগানের এক কোণে বিশাল এক ইমারত,
মনে হয় বহুদিন ধরে এ মহলে কেউ বাস করে না। কালের ঝাপটায় এখানে ওখানে ভেঙে পড়েছে। উপরে নড়বড়ে ছাদ, দামি কাঠের দরজা ও জানালার অবস্থাও সুবিধের নয়। মহলের সামনে টলটলে পানি ভরা পুকুর। পুকুরের মাঝখানে শ্বেত মর্মরের বিশাল মঞ্চ। মঞ্চে যাওয়ার জন্য রয়েছে পাকা সাঁকো। একদল বালক ওই মঞ্চে হই হল্লা করছে। মাঝে মাঝে তাকাচ্ছে পাকা ডালিম ও আপেল গাছের দিকে। একটু পর পুকুরের এক পাশ থেকে লাঠি হাতে এগিয়ে এক ছেলে সাঁকোর গোড়ায় দাঁড়িয়ে হাঁক ছাড়ল, হুঁশিয়ার, সাবধান, বাদশা নামদার আসছে, হুঁশিয়ার। সাদ ফিসফিস করে বলল, আহমদ, এরা রাজা প্রজা খেলছে। এ সময় গাছের আড়াল থেকে বেরিয়ে এলো আরেকটি ছেলে, তার মাথায় লম্বা মুকুট। মঞ্চের ছেলেরা তাকে দেখেই হো হো করে হেসে উঠল। কিন্তু ছেলেটি মঞ্চের কাছে পৌঁছতেই তারা সবাই দাঁড়িয়ে তাকে শাহী কায়দায় সম্মান প্রদর্শন করল। একটা পাথরকে সিংহাসন বানানো হয়েছে। বাদশা তাতে আসন গ্রহণ করলে সবাই আবার বসল। দু একজন তখনও হাসাহাসি করছিল। বাদশা খামোশ বলতেই সবাই নীরব হয়ে গেল। শুরু হলো দরবারের কাজ। যাকে রাজকবি করা হয়েছিল সে দাঁড়িয়ে বাদশার গুণগান করে কবিতা আবৃত্তি করল। তার কবিতা শেষ হতেই এক বুড়ো মাঝি টুকরি মাথায় হাজির হলো সেখানে। বলল, এই নিন, আমি আপনাদের জন্য আপেল নিয়ে এসেছি। দরবারে আবার হাসির রোল পড়ে গেল। বাদশাহ বারবার তালি বাজিয়ে তাদের থামালেন। মালি টুকরিটি বাদশার পায়ের কাছে রেখে দিল। বাদশাহ রেগে গিয়ে বলল, এরপর যদি কেউ হাসে তাহলে আমি দরবার মুলতবি ঘোষণা করতে বাধ্য হব। ছেলেরা পুনরায় শান্ত হয়ে বসলে শুরু হলো গানের আসর। গলা ছেড়ে ওরা প্রচলিত গানের কলি ওড়ালো। বাদশা খুশি হয়ে সবাইকে দুটি করে আপেল দিলেন। সাদ ও আহমদ ততক্ষণে পুকুরের পাড়ে এসে দাঁড়িয়েছিল। ছেলেদের মধ্য থেকে একজন ওদের দেখে বলে উঠল, আরে, এরা কারা? সবাই তাকালো ওদের দিকে। একজন বলল, এরা পাহাড়ি ডাকাত, আমাদের বাদশার উপর হামলা করতে এসেছে। বাদশাহ হুকুম দিলেন, সিপাহসালার, এদের গ্রেফতার করো। সিপাহসালারের ভূমিকায় অভিনয় করছিল যে, সে বলল, আলিজা, যদি ওরা তীর চালায়, দেখতে তো একেবারে জঙ্গলি মনে হচ্ছে। একজন দাঁড়িয়ে বলল, আমাদের সিপাহসালার দেখছি বড়ই ভীতু। বাদশাহ নামদার, আপনি নিজে লড়াইতে না নামলে তো আর মান সম্মান কিছুই থাকবে না দেখছি। বাদশাহ চিন্তায় পড়ে গেলেন। সাদ ও আহমদ ছেলেদের কথাবার্তা শুনতে পাচ্ছিল। আহমদ বলল, ভাইয়া, চলো ফিরে যাই। তুমি কি ওদের ভয় পাচ্ছ? আহমদ বলল, না না, ভয় পাবো কেন? তাহলে এসো, বসে বসে ওদের খেলা দেখি। দুভাই হাত ধরাধরি করে পানির কিনারায় ঘাসের উপর বসে পড়ল। নকল বাদশাহ সঙ্গীদের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, এই চলো, আমরা ওদের কাছে যাই। আমি ওদের সঙ্গে আলাপ করব, আর তোমরা সে সুযোগে ওদের তীর ধনুক ছিনিয়ে নেবে। ছেলেরা মঞ্চ থেকে বেরিয়ে এসে ওদের ঘিরে দাঁড়ালো। বয়স ও গায়ে গতরে নকল বাদশাহকেই দলপতি মনে হচ্ছে। সে প্রশ্ন করল, তোমরা কোত্থেকে এসেছ? কর্ডোবা থেকে, সাদ শান্ত কণ্ঠে জবাব দিল। এখানে কি করছো? তোমাদের খেলা দেখছি। মুখমলে টুপি মাথায় সাদের সমবয়স্ক একটি ছেলে বলল, তোমরা আমাদের সাথে খেলবে? না, এ খেলা আমরা পছন্দ করি না। কেন? ছেলেটি আবার প্রশ্ন করল। তোমরা কবি ও বাচ্চার ভাবমূর্তি নষ্ট করছো। তুমি কবিতা পছন্দ করো না? না, কবিত্বকে আমি ঘৃণা করি। কেন? কাব্যচর্চা একজন সৈনিককে বিলাসী ও কাপুরুষ বানিয়ে ফেলে। নকল বাদশাহ বলে উঠল, একথা কে বলেছে?
আমাদের আব্বা যান। তোমার আব্বা নিশ্চয়ই কোনো জঙ্গলি? সাদের চেহারা লাল হয়ে উঠল। কোনো রকমের রাগ সামলে বলল, অসভ্য ও কাপুরুষরাই কেবল কারো বাপ সম্পর্কে এ ধরনের বাজে মন্তব্য করতে পারে। নকল বাদশাহ সৈনিকদের দিকে তাকালো। টুপিওয়ালা ছেলেটি বলল, তাহলে তোমরা কি খেলা পছন্দ করো? আমরা ঘোড়ায় চড়া, তীর চালনা ও অসি খেলা পছন্দ করি, সাদ জবাব দিল। আহমদ বলল, গাছে চড়া আর সাঁতার কাটাও আমাদের প্রিয়। একজন জিজ্ঞেস করলো, তুমি ওই গাছে চড়তে পারবে? আহমদ সম্মতিসূচক মাথা নাড়ল। টুপিওয়ালা ছেলেটি সাদকে বলল, তুমি লেখাপড়া জানো? সাদ বলল, অবশ্যই। নকল বাদশাহ প্রশ্ন করল, কি কি বই পড়েছ? সাদ কয়েকটি বইয়ের নাম বলল। বইয়ের নাম শুনে বাদশাহর সঙ্গীরা অবাক হয়ে গেল। নকল বাদশাহ ওদের প্রভাবিত হতে দেখে বলে উঠল, তুমি মিথ্যে কথা বলছো। সাদ উঠে দাঁড়ালো, বলল, আমাকে মিথ্যাবাদী বলার পরিণাম ভালো হবে না। নকল বাদশাহ চিৎকার করে বলল, সেনাপতি, এদের গ্রেফতার করো। দুটি বালক আহমদের তীর ধনুক ছিনিয়ে নিল। 2-3 জন সাদকে ধরার জন্য এগোতেই সাদ এক লাফে পাশে সরে গেল। বাকিরাও ছুটে এলো ওকে জড়িয়ে ধরতে। সাদ চোখের পলকে তন থেকে তীর টেনে ধনুকে চড়িয়ে বলল, খবরদার। ছেলেরা ভয়ে পিছু হটতে শুরু করলো। যারা আহমদের ধনুক ছিনিয়ে নিয়েছিল তারা তাতে তীর জুড়তে ব্যস্ত হলো। আহমদ কিল, ঘুষি ও লাথি মেরে ওদেরকে কাবু করতে চাইল। সাদ হামলাকারীদের দিকে ফিরে বলল, তোমরা আহমদের ধনুক ফেলে দাও, তা না হলে আমি তীর চালাতে বাধ্য হব। সাদের মুখের কথা শেষ হতে না হতে ওরা ধনুকটি মাটিতে ফেলে দিল। আহমদ নিজের ধনুক কুড়িয়ে নিয়ে তাতে তীর চড়ালো এবং দ্রুত সাদের পাশে এসে দাঁড়ালো। সাদ ফিসফিস করে বলল, দেখিস খামোকাবার তীর চালিয়ে দিস না। নকল বাদশাহ অসহায় হয়ে দাঁড়িয়েছিল। তাকে আরও ভড়কে দেওয়ার জন্য সাদ তীরের ফলাটি তার দিকে ঘুরিয়ে দিল। টুপিওয়ালা ছেলেটি তাড়াতাড়ি বলে উঠল, আরে করো কি, করো কি? ওর বাপ আসলেই সিপাহসালার। সে আহত হলে সৈনিকরা তোমাকে ধরে নিয়ে যাবে। সাদ বলল, ও পালাতে চেষ্টা করলে ঠিকই আমি তীর ছুঁড়ব। কম বয়সী কয়েকটা ছেলে বাগানের গেটে তখন হইচই করছিল। সাদ নকল বাদশাহকে বলল, এখন তোমার রাজ্য আমার দখলে, আমি এখন তোমার বাচ্চা। আমি হুকুম করছি, তুমি এই মুহূর্তে পুকুরে লাফিয়ে পড়ো। না না, এ পুকুর খুব গভীর, সে সাঁতার জানে না, ডুবে মরবে। ওকে বাধা দিয়ে চিৎকার করে বলল টুপি পরা ছেলেটি। বাগানের বুড়ো মালি এতক্ষণ এসব কিছুকে খেলাই ভাবছিল এবং দাঁড়িয়ে তামাশা দেখছিল, কিন্তু নকল বাদশার ভয়ার্ত চেহারা দেখে এগিয়ে এসে সাদকে বলল, নিরস্ত্রকে খামকা ভয় দেখানোয় বীরত্ব নেই। হিম্মত থাকে তো দুজনেই খালি হাতে লড়াই করো না কেন? আমরা এখানে লড়াই করতে আসিনি, তবে ওর যদি শখ থাকে তাহলে আমিও খালি হাতে তার মোকাবিলা করতে রাজি আছি। আহমদ, তুমি সাবধানে সবার দিকে নজর রাখবে। নকল বাদশার নাম জিয়াদ। দেহ কাঠামোয় সে সাদের 1.5 গুণ। সাদের চ্যালেঞ্জ তার আত্মসম্মানে ঘা দিল। সে নিজের মুকুট ও রেশমি জামা মালির কাছে জমা দিয়ে এগিয়ে এলো সাদের দিকে। সাদও প্রস্তুত। লড়াই শুরু হয়ে গেল। যেসব ছেলেরা সাদের তীরের ভয়ে দূরে সরে গিয়েছিল তারা ফিরে এলো আবার, কিন্তু দরজার কাছে 3 জন কচি বালক খেলছিল, তারা ওখানেই রয়ে গেল। শুরুতেই জিয়াদ সাদকে পাজাকুলা করে মাটিতে ফেলে দিল। জিয়াদের সঙ্গীরা আনন্দে চিৎকার শুরু করলো, কিন্তু সাদ সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়ালো। জিয়াদ তাকে ঠিক মতো দাঁড়াবার সুযোগ না দিয়েই তার মুখে ঘুষি মারল। প্রচণ্ড ঘুষি মারল। তাল সামলাতে না পেরে সাদ 2-3 কদম পিছিয়ে গেল। টুপি পরা ছেলেটি নিজে থেকেই রেফারির দায়িত্ব নিয়ে নিল। সে বলে উঠল, দেখো জিয়াদ, তুমি কিন্তু কুস্তি লড়ছ, মুষ্টিযুদ্ধ নয়। কিন্তু সে কথা কানেই তুলল না জিয়াদ। সে এলোপাথারি ঘুষি চালালো সাদকে লক্ষ্য করে।
সাদ জিয়াদের পরবর্তী ঘুষিটা হাত দিয়ে ঠেকিয়ে সঙ্গে সঙ্গে জিয়াদের ঘাড়ে পরপর 2টি ঘুষি মেরে দিল। এরপর শুরু হলো ধস্তাধস্তি। দুজনেই দুজনকে জড়িয়ে ধরে মাটির উপর গড়াগড়ি খেতে থাকলো। দর্শকরা হাততালি দিয়ে উৎসাহ দিতে লাগলো ওদের। আজকে এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ভয়েস অফ কাজিতে উপস্থিত হব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।